এখানে রোহিঙ্গাদের যারা এখানে স্থানীয় যারা আছে, এখন রোহিঙ্গা যারা বসবাস করছেন, তাদের কি চাওয়া পাওয়াগুলো তুলে ধরার সুযোগ থাকবে নিশ্চয়ই? অবশ্যই সেটা শুধু যে আপনার রোহিঙ্গা ক্যাম্পেই রোহিঙ্গারা তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পাবে তা না। এখানে যে সেশনগুলো হবে সেখানেও কিন্তু রোহিঙ্গা প্রতিনিধিরা থাকবে, সেখানেও কিন্তু তারা তাদের কথাগুলো বলার সুযোগ পাবেন এবং সরেজমিনে গিয়ে পরিস্থিতিটা আরও দেখে সেখানে যারা একেবারেই রোহিঙ্গাদের নারী পুরুষ শিশু যাদের সাথে কথা বলা সম্ভব সবার সাথে কথা বলবেন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তারা এখানে এই 3 দিনে যে 4টা সেশনের আয়োজন করা হচ্ছে সেই সেশনগুলোতেও তাদের বক্তব্যগুলো জানাবেন। এই পারে বাংলাদেশ রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে, আবার ওই পার থেকে কিন্তু আবার ঢল নামার অপেক্ষায় আছে এক পক্ষ। এটাকে এভাবে আবার তুলে ধরা হবে কিন্তু এখানে জোরালো ভাবে? এই বিষয়গুলো তো নিয়ে অবশ্যই আলোচনায় আসবে, আর আমাদের যারা সীমান্তে রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে তো এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। মায়ানমারের যে সিচুয়েশন সেটা তো বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের নিয়ন্ত্রণটা আরোপ করতে পারে। তো বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। এই মুহূর্তে অলরেডি আমাদের জন্য এটা অনেক বড় একটা সংকট আমাদের দেশে বিদ্যমান। এই সংকটটা যাতে আর কোনোভাবেই গভীরতর না হয় সে বিষয়ে আমাদের যারা নিরাপত্তা সংস্থা আছে 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সেখানে আসলে আরেকটি সংলাপের আয়োজন বা আরেকটি আনুষ্ঠানিকতা আছে, সেখানে কি হবে আসলে? সেখানে আমরা আশা করছি যে আরো বড় পরিসরে আপনার রোহিঙ্গা সংকটের নিয়ে আলোচনা অন্য অনেকগুলো দেশ আছে সামনের দিকে হয়তো সব দেশের প্রতিনিধিকে আমরা পাবো না, কিন্তু সেখানে যেহেতু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পরপরই সেই সম্মেলনটা হবে, অনেক দেশেরই পররাষ্ট্রমন্ত্রী বা আরও ঊর্ধ্বতন বা রাষ্ট্র প্রধান পর্যায়েরও কেউ হয়তো থাকতে পারে। যেহেতু এটা আয়োজক জাতিসংঘ, আমরা মনে করি যে সেখানে যখন সবগুলো দেশকে সম্পৃক্ত করা যাবে তখন এই বিষয়ে যে বৈশ্বিক যে জনমত তৈরিটা এখন আবার নতুন করে প্রয়োজনীয় হয়ে উঠেছে, আমরা মনে করি সেক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করে। থ্যাংক ইউ। এটা তো দীর্ঘদিন আসলে স্থগিত হয়েছিল রোহিঙ্গা সংকটটা নিয়ে। আসলে গত কয়েক বছর কিন্তু বাংলাদেশে আসলে জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেভাবে কোনো কিছু মোবিলাইজ করতে পারে না, কোনো ধরনের ওপিনিয়ন মোবিলাইজ করতে পারে নাই বা কোনো ধরনের ডিপ্লোম্যাটিক যে এঙ্গেজমেন্ট যেটা থাকা দরকার এই সংকটটাকে সমাধানের জন্য সেটা পারে না। ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা ফিল করেছেন যে ওনার অনেকগুলো দায়িত্বের মধ্যে এটাও একটা বড় দায়িত্ব রোহিঙ্গা সংকট সমাধানের, এবং সেই লক্ষ্যে কিন্তু উনি প্রথম একজন কূটনীতিককে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন, যিনি রোহিঙ্গা নিয়ে সারা বিশ্বে আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার সাথে কথা বলেছেন, কথা বলে এটাকে একটা সমাধানের পর্যায়ে নিয়ে আসার চেষ্টাটা করেছেন এবং এই চেষ্টাটা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে আগামী কয়েক মাস এই চেষ্টাটা এক ধরনের মোমেন্টাম গেইন করবে, যার ফলে এই সংকটের সমাধানটা হয়তো সম্ভব হবে। আচ্ছা ভাই, এই একটা বিষয় সেটা হচ্ছে ইউএন আসলে যদি রোহিঙ্গা ডিপ্রেটেশন শুরু হয় তখন ইউএন সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং তারা দ্বিতীয় এটা করবে। সেক্ষেত্রে এই ধরনের কনফারেন্সের আগে যখন ইউএন কোনো ধরনের এম্বার্গো দিয়ে দেয় কারো বিষয়ে, সেটিকে বাংলাদেশ কিভাবে দেখছে? আমি ঠিক জানি না ইউএন তাদের এম্বার্গো দিয়েছে, তবে আমি এটুকু বলতে পারি যে আজকে যে কনফারেন্সটা হচ্ছে এখানে ইউএনের যিনি রেসিডেন্ট কোঅর্ডিনেটর বাংলাদেশের উনি নিজেও থাকবেন এবং ইউএনের পক্ষ থেকে বারবার কমিটমেন্ট দেওয়া হয়েছে যে যদি রোহিঙ্গাদের সেফ অ্যান্ড ডিগনিফাইড রিটার্নের মতো একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে ইউএন সেই ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে।